নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন এক গল্প নিয়ে এসেছি যা সত্যি এক অভূতপূর্ব ভ্রমণ অভিজ্ঞতার আড়ালে লুকিয়ে থাকা এক গভীর নিষিদ্ধ আকর্ষণের কাহিনী। এই গল্পটি আমার এক অনুরাগী, নাম প্রকাশে অনিচ্ছুক, আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন আমি যেন এই গল্পটি আপনাদের শোনাই। এই গল্পে প্রতিটি বাক্যে আপনারা অনুভব করবেন এক চরম রোমাঞ্চ, এক নিবিড় আবেগ। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অরুন্ধতী, বয়স ৩০-এর কোঠায়, এক সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে। বিয়ে হয়েছিল বছর ৫ আগে। স্বামী অরিন্দম একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। আমাদের জীবনটা আর ৫টা বাঙালি পরিবারের মতোই। সকালের তাড়াহুড়ো, অফিস, বাড়ি ফেরা, রাতের খাবার, আর তারপর একটুখানি অলস সময়। কিন্তু আমার মনের গভীরে হয়তো এক গোপন কোণে সবসময়ই কিছু একটা অধরা রয়ে গেছে। ঘটনাটা মাস ৬ আগের। আমার এক নিকটাত্মীয়ের বিয়ের নিমন্ত্রণ ছিল পাশের শহর শান্তিপুর। বিয়ে উপলক্ষে আমাদের পুরো পরিবার সেখানে যাচ্ছিল। রাতারাতি যাওয়ারই ব্যবস্থা। অরিন্দম অবশ্য যেতে পারেননি, তার অফিসের জরুরি কাজ ছিল। তাই আমি, আমার শাশুড়ি মা আর অরিন্দমের ছোট বোন তিতলি, আমরা ৩জন মিলে রাতের বাসে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। অরিন্দমের বাবা, যিনি আমার কাছে বাবা বলেই পরিচিত, তিনি আমাদের বাস স্টপে পৌঁছে দিতে এসেছিলেন। বাস স্টপে বেশ ভিড়। আমরা আমাদের বাসের জন্য অপেক্ষা করছিলাম। বাবা তখন তার এক পুরনো বন্ধুর সাথে কথা বলছিলেন। সেই বন্ধুর আবার এক শিক্ষক ছিলেন, যার আবার এক ভাই ছিলেন, আর সেই ভাইয়ের আবার এক শিক্ষক ছিলেন। বুঝতেই পারছেন কী রকম জটিল সম্পর্ক। যাই হোক, সেই শিক্ষকের ভাই, যিনি এখন এক সরকারি কলেজের অধ্যাপক, তিনি এসে উপস্থিত হলেন। অরিন্দমের বাবা তাকে দেখে খুব খুশি হলেন। কিছুক্ষণের জন্য আমরা সবাই মিলে গল্প করছিলাম। আমি তখন খেয়াল করলাম অরিন্দমের বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের শিক্ষক, হ্যাঁ, একটু খটমট নাম তাই না, অধ্যাপক রঞ্জন রায়, তার দিকে। রঞ্জন রায় নামটা আমার কানে বাজছে। কেন জানি না, তার চেহারার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছিল। তার বয়স ৪০-এর কাছাকাছি, মাঝারি উচ্চতা, শ্যামলা বর্ণ, চোখে এক গভীর দৃষ্টি। চুলের মধ্যে দু একটা রূপলি রেখা উকি দিচ্ছে, যা তার চেহারায় এক গাম্ভীর্য এনেছে। তিনি যখন কথা বলছিলেন, তার গলার স্বরটা কেমন যেন শান্ত, কিন্তু একই সাথে একটা নিজস্ব দ্বৈতনা আছে। আমি তখন তার দিকে তাকিয়েছিলাম, মনে মনে ভাবছিলাম, এমন একজন মানুষ নিশ্চয়ই অনেক কিছু জানেন, অনেক দেখেছেন। আমাদের বাস এসে গেল। আমরা সকলে একে অপরের থেকে বিদায় নিলাম। বাবা বলে দিলেন, সাবধানে যাস, আর রাস্তায় সাবধানে থাকিস। রঞ্জন রায়ও আমাদের দিকে তাকিয়ে একটু হাসলেন। সেই হাসিতে কী ছিল আমি জানি না, কিন্তু আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করে উঠল। বাস ছাড়ল। আমরা ৩জন বাসের পেছনের দিকেই সিট পেয়েছিলাম। শাশুড়িমা প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লেন। তিতলিও হয়তো একটু তন্দ্রা ভাবের মধ্যে ছিল, আমি কিন্তু জেগেছিলাম। জানালার বাইরে রাতের অন্ধকারের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম রঞ্জন রায়ের কথা। কেন তার মুখটা আমার মনে এত দাগ কাটল? আমরা তো মাত্র কিছুক্ষণ কথা বলেছি, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে মনে হয়েছিল তিনি যেন আমার মনের গভীরে লুকিয়ে থাকা কোনো অনুভূতির প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন। রাতের আধার ক্রমশ গাঢ় হচ্ছিল। বাস তখন হাইওয়ে ধরে দ্রুত ছুটছে। দূরে মাঝে মাঝে ছোট ছোট আলোর বিন্দুর মতো গ্রাম বা শহর দেখা যাচ্ছে। আমার মনে তখন এক অদ্ভুত অনুভূতি। একদিকে যেমন এক নিষিদ্ধ আকর্ষণের টান, তেমনি অন্যদিকে এক অজানা ভয়। এই আকর্ষণ কি স্বাভাবিক? আমি তো বিবাহিত, আমার স্বামী আছে, কিন্তু কেন রঞ্জন রায়ের উপস্থিতি আমাকে এতখানি প্রভাবিত করছে? হঠাৎ আমি অনুভব করলাম কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা তুলে তাকালাম। ঠিক আমার সামনের সিটেই, কিন্তু একটু আড়াআড়িভাবে বসেছিলেন রঞ্জন রায়। তিনি জানালার বাইরে তাকিয়েছিলেন, কিন্তু আমি নিশ্চিত তিনি আমাকে দেখতে পাচ্ছেন। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। আমার মনে হলো আমার গাল দুটো লাল হয়ে উঠেছে। আমি কি খুব স্পষ্ট করে ফেলছি আমার মনের অনুভূতি? তার কি সেটা বুঝতে অসুবিধা হচ্ছে? একটা লম্বা সময় কেটে গেল। আমি ভয়ে ভয়ে মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছিলাম। তিনি তখনও বাইরের দিকে তাকিয়ে, তার মুখটায় কোনো ভাবান্তর নেই। কিন্তু আমার মনে তখন ঝড় বইছে। এই টানাপোড়েন, এই দ্বিধা, এই নিষিদ্ধ আকর্ষণের অনুভূতি, এ যেন এক নতুন অভিজ্ঞতা। একটা সময় বাস একটা ছোট টোল প্লাজায় থামল। কিছু লোক নামল, কিছু উঠল। আমি তখন একটুখানি স্বস্তি পেয়েছিলাম। যদি তিনি নেমে যান তাহলে হয়তো আমার এই অস্বস্তিটা কমবে, কিন্তু তিনি নামলেন না। বাস আবার চলতে শুরু করল।
মাঝে মাঝে যখন বাস বড় ঝাঁকুনি খেত তখন আমি একটু হলেও তার দিকে তাকাতে বাধ্য হতাম, আর সেই মুহূর্তে যদি কোনো কারণে আমাদের চোখাচোখি হয়ে যেত তবে আমার মনে হতো সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। তার দৃষ্টিতে আমি কি দেখতাম, এক তীব্র আকর্ষণ নাকি কেবলই এক সহানুভূতির দৃষ্টি, আমি নিশ্চিত ছিলাম না। রাত গভীর হল, শাশুড়িমা এবার একটু নড়ে চড়ে বসলেন। তিতলিও চোখ মেলে তাকালো। আমি তখন প্রায় রঞ্জন রায়ের দিকে তাকাতেই ভুলে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বের করতে গিয়ে বুঝলাম আমার ফোনটা ব্যাগে। আমি ব্যাগটা খুলতে নিচু হলাম, আর ঠিক তখনই আমার হাত তার হাতের ওপর পড়ল। এক মুহূর্তের জন্য আমাদের স্পর্শ হলো, বিদ্যুৎ খেলে গেল আমার সারা শরীরে। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম, কিন্তু সেই স্পর্শের রেশ আমার আঙ্গুলে, আমার মনে গেঁথে রইল। আমি অনুভব করলাম রঞ্জন রায়ও একটু নড়ে চড়ে বসেছেন, তার শ্বাস প্রশ্বাস একটু ভারী হয়ে এলো। আমার মনে তখন এক তীব্র আলোড়ন, ভয়ের সাথে মিশেছিল এক অনাবিল আনন্দ। এই নিষিদ্ধ স্পর্শ, এই নীরব অনুভূতি, এ যেন এক অন্য জগৎ। আমি আমার শাশুড়িমা আর তিতলির দিকে তাকালাম, তারা কেউ কিছু খেয়াল করেননি। আমি আবার জানালার বাইরে তাকালাম। আমার মনে তখন কেবল একটাই প্রশ্ন, এই টান, এই আকর্ষণ, এর শেষ কোথায়? বাস একটা রেস্টুরেন্টের সামনে থামল। চালক জানালেন 15 মিনিটের জন্য বিরতি। আমি শাশুড়িমাকে বললাম, মা, আমি একটু বাথরুম থেকে আসি। তিনি সম্মতি জানালেন। আমি দ্রুত বাস থেকে নামলাম। বাইরে ঠান্ডা হাওয়া। আমি বাথরুমের দিকে যেতে যেতে অনুভব করলাম রঞ্জন রায়ও আমার পিছু পিছু নামছেন। বাথরুমের সামনে দাঁড়িয়ে তিনি আমাকে ডাকলেন, অরুন্ধতী দেবী। তার গলার স্বর শুনে আমি চমকে উঠলাম। আমি ঘুরে দাঁড়ালাম। তিনি আমার সামনে দাঁড়িয়ে, তার চোখে সেই গভীর দৃষ্টি। আপনিও? আমি কেবল এইটুকুই বলতে পারলাম। তিনি মৃদু হাসলেন। হ্যাঁ, এই রাস্তা আমারও চেনা, কিন্তু আপনি তো... আমি কথা শেষ করতে পারলাম না। আমি রঞ্জন রায়। তিনি তার পরিচয়টা আবার দিলেন, কিন্তু এবার তার দৃষ্টিতে অন্য কিছু ছিল, এক অদ্ভুত আবেদন, এক গভীর আকুতি। আমি জানি অরিন্দমের বাবা। হ্যাঁ, তিনি আমার কথা শেষ করতে দিলেন না। আমি জানি আপনার স্বামী অরিন্দম, আমি তার বাবাকে চিনি, তাই আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তার কথায় একটা অন্য অর্থ ছিল। আমি বুঝতে পারলাম তিনি আমার মনের কথাটাও পড়তে পারছেন। সেই প্রথম স্পর্শ, সেই নীরব আকর্ষণ, সবকিছু যেন তার কাছেও ধরা পড়েছে। আমার মনে হচ্ছিল। আমি তোতলাতে লাগলাম। ভয় পাবেন না, তিনি শান্তভাবে বললেন। আমি বুঝতে পারছি এই অনুভূতিটা খুব স্বাভাবিক। কিছু কিছু আকর্ষণ ডিফাইস লজিক। তার কথা শুনে আমার ভেতরটা কেমন যেন শান্ত হয়ে এলো, কিন্তু একই সাথে তার সান্নিধ্য আমাকে আরও বেশি অস্থির করে তুলল। আমরা দুজনেই প্রায় নিঃশব্দে বাসের দিকে ফিরলাম। আমার মনে তখন এক তীব্র আলোড়ন। এই রাতে, এই অচেনা রাস্তায় আমি এক অচেনা পুরুষের সান্নিধ্যে, এক অজানা আকর্ষণের মধ্যে দিয়ে চলেছি। বাস আবার চলতে শুরু করল। আমি আমার সিটে ফিরে এলাম। রঞ্জন রায়ও তার সিটে বসলেন। আমি এখন জানি তিনি আমার পাশের সিটেই বসে আছেন। তার শ্বাস প্রশ্বাসের শব্দ আমার কানে আসছে। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে ধুকপুক করছে। বাসের ভেতরের আলো নিভে গেছে, কেবল আবছা আলো এসে পড়েছে। আমি আবার আমার জানালার বাইরে তাকালাম। রাতের আকাশ তখন তারাদের মেলায় ভরে গেছে, কিন্তু আমার মন তখন রঞ্জন রায়ের দিকেই নিবদ্ধ। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার হাতটা স্পর্শ করতে চাইছে। আমি একটু নড়ে বসলাম। আমার হাতটা তখনও দরজার পাশে রাখা, আর ঠিক সেই মুহূর্তে আমি অনুভব করলাম রঞ্জন রায়ের আঙুল আলতো করে আমার আঙুলে ছুঁয়ে গেল। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক গভীর আকুতি, এক নীরব ভালোবাসা। আমি আমার আঙুল সরিয়ে নিলাম না, বরং আমিও আলতো করে তার আঙুলে আমার আঙুল বোলালাম। সেই মুহূর্তে মনে হলো আমরা দুজনেই সমস্ত পৃথিবী ভুলে গিয়েছি, কেবল আমাদের দুজনের অস্তিত্ব আর এই নিষিদ্ধ গভীর আকর্ষণ। আমার মনে তখন একই সাথে ভয় এবং আনন্দ। আমি জানি এই সম্পর্ক ঠিক নয়, কিন্তু এই অনুভূতিটা, এই টান, এ যেন এক নেশা, যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। রঞ্জন রায় আলতো করে আমার দিকে ফিরলেন। যদিও অন্ধকারে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, আমারও তাই। অরুন্ধতী, তার গলার স্বর ছিল খুব নিচু, প্রায় ফিসফিস করে। বলুন। আমার গলাও কেঁপে উঠল। আমার আর সহ্য হচ্ছে না। তার এই কথাটাই কি ছিল আমি বুঝতে পারলাম না, কিন্তু আমার হৃৎপিণ্ড তখন এমন জোরে ধুকফুক করছিল যে মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ভেতরটা চেপে ধরেছে। কি সহ্য হচ্ছে না? আমি জিজ্ঞাসা করলাম, যদিও আমি প্রায় উত্তরটা জানতাম। এই দূরত্ব, এই নীরবতা। তার গলার স্বর আরও নিচু হলো। আমি আপনাকে... তিনি আর কিছু বলতে পারলেন না, কিন্তু তার চোখের গভীরতা, তার নিঃশ্বাসের গতি, সবই বলছিল তিনি কি বলতে চাইছেন। আমি নিজেও আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এই দীর্ঘ যাত্রা, এই নীরব আকর্ষণ, এই নিষিদ্ধ সান্নিধ্য, সব মিলিয়ে আমার ভেতরটা তোলপাড় করছিল। বাসটা একটা বাঁক নিল।
আমি রঞ্জন রায়ের দিকে তাকালাম। তিনি আমার দিকেই তাকিয়েছিলেন। তার চোখ যেন কথা বলছিল। সেই চোখে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, এক গভীর ভালোবাসা, আর একই সাথে এক তীব্র ভয়। আমি নিজেকে আর আটকাতে পারলাম না। আমার ঠোঁট থেকে বেরিয়ে এলো স্কস্ফুট শব্দ। সেই মুহূর্তে আমার মনে হলো পৃথিবীর সমস্ত নিয়ম, সমস্ত সমাজ সব তুচ্ছ হয়ে গেছে। কেবল আমি আর রঞ্জন রায়, আর আমাদের এই নিষিদ্ধ গভীর টান। বাসটা আবার জোরে ঝাঁকুনি খেল। আমি প্রায় রঞ্জন রায়ের বুকে ঝুঁকে পড়লাম। আমার শরীর তার শরীরের সাথে প্রায় লেগে যাচ্ছিল। তার হাতের স্পর্শ আমার শরীরের ওপর অনুভব করতে পারছিলাম। সেই স্পর্শে ছিল এক অদ্ভুত উষ্ণতা, এক গভীর আবেগ। আমার মনে তখন এক তীব্র উত্তেজনা। আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। আমার মনে তখন কেবল রঞ্জন রায়ের স্পর্শ, তার নিঃশ্বাস। আমি তোমাকে, তিনি আবার বলতে শুরু করলেন, কিন্তু এবার তার গলার স্বর আরও নিচু, আরও গভীর। আর ঠিক সেই মুহূর্তে বাসটা ভীষণ জোরে ব্রেক কষল। আমরা দুজনেই প্রায় ছিটকে যাচ্ছিলাম। আমি রঞ্জন রায়ের হাতটা শক্ত করে ধরলাম। কি হলো, আমি জিজ্ঞাসা করলাম। কিছু না, মনে হয় কেউ রাস্তার উপর দাঁড়িয়ে আছে, রঞ্জন রায় বললেন, কিন্তু তার গলার স্বরে একটা ভয়ের রেশ ছিল। আমি আবার চোখ খুলে তাকালাম। বাইরের আবছা আলোয় দেখলাম আমাদের বাসের সামনে রাস্তার মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু তার উপস্থিতি যেন এক অশুভ ইঙ্গিত বহন করছে। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। এই রাতের অন্ধকারে, এই নিস্তব্ধ রাস্তায় এই অচেনা আগন্তুক কে? আর কেনই বা তিনি এভাবে দাঁড়িয়ে আছেন? এরপর কি হলো তা জানতে হলে আপনাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা কি চান? তাহলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার আইএমও নাম্বার পেতে হলে কিন্তু পুরো গল্পটা মন দিয়ে শুনতে হবে এবং আমার সাথে যোগাযোগ করতে হবে। পরবর্তী পর্বে থাকছে আরও অনেক অজানা, আরও অনেক রোমাঞ্চকর ঘটনা।